নমস্কার। ফান্ডাদার আর একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সম্ভবত এসআইআরের হিয়ারিং পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে এটা। যদি আপনারা হিয়ারিংয়ে ডাক পেয়ে থাকেন বা হিয়ারিংয়ে ভবিষ্যতে ডাক পাওয়ার সম্ভাবনা থেকে থাকে, তাহলে পরে এই ভিডিওটা একদমই মিস করবেন না। কারণ এই ভিডিওতে আমি আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো মনে রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর আমি এই ভিডিওতে দিয়েছি, যেগুলো হিয়ারিং পর্ব উতরানোর জন্য আপনাদের ভীষণভাবে হেল্প করবে। তাহলে চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে যেটা আমি সব সময় বলি, ফান্ডাদা মানেই কিন্তু জীবন বদলে দেওয়া সব ভিডিও, আপনাদের প্রতিদিনকার জীবনকে আরও একটু ভালো, আরও একটু উন্নত করার সব ইনফরমেশন। তাই এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদমই ভুলবেন না। তাতে যখনই আমরা এই ধরনের দুর্দান্ত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পাবেন। তাহলে চলুন এবার ভিডিওতে ফিরি। তাহলে আজকে আমরা বলেছি যে হিয়ারিং এবং হিয়ারিংয়ের সমস্ত কোশ্চেন অ্যান্সার, অর্থাৎ এই হিয়ারিং সংক্রান্ত যে প্রশ্নগুলো আপনাদের ছিল, আমরা তার উত্তর আজকে দেব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু আপনারা করেছেন, যে সেখান থেকে আমরা বেছে নিয়েছি, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা আজকে দিচ্ছি। আপনারা অনেকেই কমপ্লেন করেছেন প্রশ্নের উত্তর দেন না। দেখুন, এত কমেন্টস আসে যে সেই সব কমেন্টসের উত্তর সবসময় দেওয়া হয়ে ওঠে না, কিন্তু তার থেকে বেছে বেছে যে প্রশ্নগুলো খুব জরুরি, আপনাদের অনেকের জন্য জরুরি, সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি এখানে এরকম ভিডিওর মাধ্যমে দিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে চলুন আমরা শুরু করি প্রথম থেকে। প্রথমে আমি যে কমেন্টটা নিয়ে কথা বলবো, এই কমেন্টটা বহু লোক আমাকে করেছেন, বিভিন্ন ভিডিওতে করেছেন। আমার মনে হয় হিয়ারিংয়ে যাওয়ার আগে এটা ক্লিয়ার করা সবচেয়ে জরুরি। কি বলেছেন এই ভদ্রলোক? উনি বলেছেন, যারা কাকু জেঠু মামার নাম লিঙ্ক হিসাবে উল্লেখ করেছে, তাদের কি 11টার একটা ডকুমেন্ট দিলে হবে, নাকি শুধু লিঙ্কটা প্রমাণ করলেই হবে? দেখুন, আপনারা যদি এসআইআর ব্যাপারটা ঠিকভাবে বুঝে না থাকেন, তাহলে আমি আরেকবার আপনাদের বুঝিয়ে দিচ্ছি। এসআইআরের মাধ্যম দিয়ে বেসিক্যালি এটা দেখা হচ্ছে যে যিনি ভোটার লিস্টে তার নাম তুলতে চাইছেন, তিনি ভারতের বৈধ নাগরিক কিনা। ভালো করে বুঝে নিন, ভারতের বৈধ নাগরিক কিনা। এখন এই যে 2002-এ ধরে নেওয়া যেতে পারে, যিনি প্রশ্নটা করেছেন তার মানে হচ্ছে যে তিনি বলতে চাইছেন 2002-এর লিঙ্ক এস্টাবলিশ করার জন্য আমি বাবা বা ঠাকুরদার নামের পরিবর্তে বা মায়ের নামের পরিবর্তে যারা মামা জেঠু কাকু এদের নাম দিয়েছেন তাদের কি হবে। বেসিক্যালি তাদের কিন্তু এই লিঙ্কগুলোর মাধ্যমে নিজেদের বৈধ ভোটার হিসাবে পরিচয় দেওয়া যাবে না। ভালো করে বুঝুন। তার কারণ আমি আপনাকে সিম্পল বুঝিয়ে দিচ্ছি। যেমন ধরা যাক দুই ভাইয়ের মধ্যে এক ভাই বাংলাদেশে রয়ে গিয়েছেন, এক ভাই বহুদিন আগে ইন্ডিয়ায় চলে এসেছিলেন। এবার তার যে বাংলাদেশে যে ভাই রয়ে গিয়েছেন, তার ছেলে বহুদিন পর তার মনে হলো যে আমি এবার ইন্ডিয়াতে চলে যাব, কারণ এখানে জীবনযাত্রার মান অনেক উন্নত, ইনকাম করার স্কোপ অনেক বেশি। তিনি চলে আসলেন, এসে তারপরে কাগজপত্র বানিয়ে ফেলেন। কাগজপত্র কীভাবে বানানো হয়, কীভাবে পয়সার বিনিময়ে সেগুলো পাওয়া যায়, সেগুলো আমি এর আগের বেশ কয়েকটা আগের ভিডিওতে আমি বলেছি। সেগুলো আপনি চাইলে সেই ভিডিওর লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারেন। কিন্তু ধরে নেওয়া যায় তিনি কাগজপত্র বানিয়ে নিয়েছিলেন, তিনি তো আর জানতেন না এসআইআর হবে। এখন এরপর তিনি চাইছেন যে তার কাকা যেহেতু অলরেডি ইন্ডিয়াতে বহুদিন ধরে আছেন এবং ভারতের নাগরিক, সুতরাং কাকার নামটা লিঙ্ক হিসাবে ইউজ করে আমি নিজের আইডেন্টিটিটা ভারতীয় নাগরিক হিসাবে প্রমাণ করে দিতে চাই। এই যে ব্যাপারটা, এটা কিন্তু বাস্তবে সম্ভব নয়। কারণ এইটা যখন আপনি দেবেন, তখনই প্রশ্ন হবে যে আপনার বাবা কোথায়, আপনার ঠাকুরদা কোথায়, আপনার মাই বা কোথায়। অর্থাৎ বাবা,
বদলে কাকা, জ্যাঠা, মামা, মাসি, পিসি, এই যে লিঙ্কগুলো আপনারা মানে 2002-এর ক্ষেত্রে এই লিঙ্কগুলো দেওয়ার চেষ্টা করছেন, এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আপনি যে ভারতের বৈধ নাগরিক সেটা কিন্তু প্রমাণ হচ্ছে না। কারণ হতে পারে আপনার পিসির বিয়ে হয়ে ইন্ডিয়াতে তিনি চলে এসেছিলেন, তিনি এখানকার নাগরিক হতেই পারেন, কিন্তু তার মানেই কিন্তু আপনি নাগরিক নন। আপনার কাকা ইন্ডিয়াতে আছেন বলেই কিন্তু আপনি ইন্ডিয়ার নাগরিক নন। আপনার বাবা যদি ভারতবর্ষের নাগরিক হয়, আপনার মা যদি ভারতবর্ষের নাগরিক হন, তাহলে পরে কিন্তু আপনি ভারতের নাগরিক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন। কিন্তু কাকা, মামা বা জেঠুর নাম দিয়ে লিঙ্ক যারা দিয়েছেন, ইলেকশন কমিশন খুব সম্ভবত সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবেন না। এইটা মোটামুটিভাবে আমার কাছে যেটুকু খবর আছে আমি আপনাদের বললাম। তার কারণ হচ্ছে ওই লিঙ্কগুলো আপনার ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না। এইটা ভালো করে বুঝে নিন। তাহলে সেইটার আপনি যদি নিজের আপনার 2002-এ নাম থেকে থাকে তাহলে তো ঝামেলা চুকে গেল। তা না হলেও যদি আপনার 1987-র আগে আপনার জন্ম হয়েছে সেটা আপনি প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু নিজের ডকুমেন্ট দিয়েই আপনি আপনার এই ভোটার লিস্টে বা এই ফাইনাল রোলের নাম রাখতে পারবেন। কিন্তু বাবার বদলে বাবা বা ঠাকুরদার নাম কিন্তু দেওয়া যেতে পারে। অনেকে বলবেন দাদুর নাম কি দেওয়া যাবে? এখানেও কিন্তু একটা গণ্ডগোল আছে। ধরুন ওপার বাংলা থেকে কেউ এসে এখানের কোনো মেয়েকে বিয়ে করেছে, তার সন্তান আপনি। এক্ষেত্রে আপনার নাগরিকত্ব প্রমাণ হতে পারে যদি আপনার জন্ম 2004 সালের আগে হয় এবং আপনি এটা দেখাতে পারেন যে আপনার মা বা আপনার দাদু ভারতের নাগরিক ছিলেন। আপনার মা ভারতের নাগরিক এবং আপনি সেই সূত্রে ভারতের নাগরিক হতে পারেন যদি আপনার জন্ম 2004 সালের আগে হয়ে থাকে। কিন্তু 2004 সালের পরে যদি আপনার জন্ম হয়ে থাকে, সেক্ষেত্রে বাবা মা দুজনকেই ভারতের নাগরিক হলে তবেই আপনি বৈধ নাগরিকের স্বীকৃতি পাবেন। সুতরাং সেই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবেন। আচ্ছা, এইটা হয়ে গেল। তাহলে এইটা আমি কমপ্লিট করে দিলাম এবং এর মাধ্যম দিয়ে এই ধরনের যে মানে অজস্র প্রশ্ন রয়েছে, এই বিভিন্ন আত্মীয়দের লিঙ্ক উল্লেখ করে, সেইটাও আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি আপনাদের কাছে। এবারে আসছি আরেকটা প্রশ্নে। বলছেন 2002-এর বিপ্লব সরকার বলছেন, এবার এইটায় আসলাম। এইটায় 2002-এর ভোটার লিস্টে নাম নেই, কিন্তু 2003-এর ভোটার কার্ডে আছে, 1993-এর রেশন কার্ড আছে, 2002-এর স্কুল সার্টিফিকেট আছে। সেক্ষেত্রে কি হিয়ারিংয়ের পর মেন ভোটার লিস্টের থেকে নাম বাদ যাবে? আমি যেটুকু বলতে পারি বাদ যাবে না, আপনার নাম কার্ডে থাকবে। কারণ 2002-এর অনেক জায়গাতে এরকম ইলেকশন কমিশন যখন 2002-এর ভোটার লিস্ট ডিজিটাইজ করে, তখন কোনো কোনো জায়গায় 2002-এর ভোটার লিস্টও পাওয়া যায়নি। সেক্ষেত্রে তাদের 2003-এর ভোটার লিস্টের নাম নিতে হয়েছে। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু 2003-এর যদি ভোটার কার্ডে আপনার ভোটার কার্ড যদি আপনার থেকে থাকে, 1993 সালের যদি রেশন কার্ড থেকে থাকে, যদিও সেটা 87-র আগে হচ্ছে না, কিন্তু 2003-এর ভোটার কার্ড থাকলে পরে খুব সম্ভবত আপনার নাম থাকবে। খুব সম্ভবত আপনার নাম থাকবে। অ্যাটলিস্ট যদি এখানে নাও থাকে, 2003-এর যদি আপনার নাম থাকে, আপনি ভবিষ্যতে চ্যালেঞ্জ করে আপনি কিন্তু আপনার নাম ভোটার রোলে ওঠাতে পারবেন। কিন্তু আমি যতদূর জানি 2003-এ যদি আপনার 2003-এর যদি আপনি কার্ড দেখাতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার নাম বাদ যাবে না। আমি আবারও বলছি, ইলেকশন কমিশন কিন্তু কোনো বৈধ ভোটারের নামই কাটছে না। তাদের ইন্টেনশন কোনো বৈধ ভোটারের নাম কাটাই কিন্তু নয়। সুতরাং আপনার যদি 2003-এর ভোটার কার্ড থেকে থাকে, তাহলে আমি যতদূর মনে করি আপনার চিন্তার কোনো কারণ নেই, আপনার নাম উঠে যাবে। হিয়ারিংয়ে হয়তো ডাকতে পারে, আপনি 2003-এর কার্ড প্রডিউস করবেন, বলে 2002-এ আমি ছিলাম না, 2003-এর নাম আছে, আমার মনে হয় না কোনো অসুবিধা হবে। আচ্ছা, এবারে আরেকটা কমেন্ট এসে আসি।
জনি এক্সপ্লোর ইন্ডিয়া কতজন রোহিঙ্গা মুসলিমকে পেয়েছে এখন অবধি, মুসলিম কত পার্সেন্ট বাদ পড়লো, হিন্দু কতজন বাদ পড়লো। দাদা এটা নিয়ে অবশ্যই একটা প্রতিবেদন আশা করি। দাদা এই সংক্রান্ত কোনো তথ্য এখনও ইলেকশন কমিশন রিলিজ করেনি, কাজে আমি তো যতক্ষণ অবধি অফিসিয়াল ডেটা না পাচ্ছি আমার পক্ষে এই নিয়ে কিছু বলা সম্ভব নয়। আমি তো রাজনৈতিক দল করি না বা রাজনৈতিক দলের সদস্য নই যে আমি আপনাকে রাজনৈতিক দলের কথা বলবো। আমি ডেটার ওপরে কাজ করি। এই ধরনের কোনো ডেটা এখন অবধি ইলেকশন কমিশন রিলিজ করেনি এবং এই সংক্রান্ত ব্যাপারে আমার বিন্দুমাত্র এখন অবধি কোনো ধারণাও নেই যে কি হবে। যখন হবে তখন যদি সেই আপনাদের মানে আরও অনেকে যদি কমেন্ট করেন তাহলে তখন চেষ্টা করব। আচ্ছা, আরেকটা হচ্ছে বলেছেন এসকে বর্ধন, মানে এইটা তো হয়ে গেল। আচ্ছা, এবার এইটা এসকে বর্ধন এটা হয়ে গেছে। দোজ হু আর টেকেন MBBS ডিগ্রি অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ফ্রম আউটসাইড ইন্ডিয়া উইল বি অ্যাকসেপ্টেবল সো মেনি ইন্ডিয়া। দেখুন দাদা, আপনাকে খুব পরিষ্কার করে বলি, আপনি বাইরে থেকে MBBS করেছেন না বাইরে PhD করতে গেছেন এগুলো নিয়ে কোনো কনসার্ন নয়। আপনি যদি বাইরে MBBS PhD যাই করেছেন না কেন, আপনি তো মাধ্যমিক এখান থেকেই পড়াশোনা করেছেন, মাধ্যমিক পাস তো এখান থেকেই করেছেন, সেকেন্ডারি সার্টিফিকেট তো নিশ্চয়ই আপনার কাছে আছে আপনি যখন MBBS হয়েছেন। তো সেইটাই দরকার। আপনি MBBS করলেন কি করলেন না এটার জন্য ভোটার কার্ডে নাম তোলার ক্ষেত্রে কোনো এদিক ওদিক হবে না। ভোটার কার্ডে নাম তোলার জন্য আপনার ওই মাধ্যমিকটাই দরকার, সুতরাং সেটা তো নিশ্চয়ই আপনার কাছে আছে, সেটাই যথেষ্ট। বাইরে আপনি পড়তে গেছেন, আপনি বাইরে যেখানে খুশি যেতে পারেন। আপনার বাবা মা যদি ভারতের নাগরিক হন আর আপনি যদি ভারতে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনার এই ভোটার মানে লিস্টে ফাইনাল রোলে আপনার নাম থাকবে। তাতে আপনি বাইরে MBBS করুন বা না করুন এতে কোনো তফাৎ হবে না। এবার এর পরেরটায় যাই। আচ্ছা, একজন বলেছেন ফ্যামিলি রেজিস্টার সম্বন্ধে কিছু বলুন। ফ্যামিলি রেজিস্টার আমাদের এখানে নেই দাদা, ওটা অন্য রাজ্যে আছে, কাজে আমাদের এখানে এই ব্যাপারে কিছু বলার নেই। আচ্ছা, এইবারে আসছি এর পরে আধুনিক ফ্যান বং বা ভালো নাম দিয়েছে। আর যাই হোক, উনি বলছেন দাদা অনেক ধন্যবাদ, কিন্তু আপনার পাড়াতে TMCর ক্যাম্পে যেই সব ডকুমেন্ট সাপ্লাই করছে আর সেইগুলা কি কইরা চালাকি করিয়া প্রেজেন্ট করতে হইবে ওই ERO বা DEOদের বোকা বানাইয়া, তারপরে ওই সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসারদের বোকা বানাইয়া ওই TMC ইস্যুড সার্টিফিকেটগুলো প্রেজেন্ট করলে ভোটার লিস্টে নাম উঠানো যাইবে সেই নিয়ে কিছু। দাদা আমার মনে হচ্ছে আপনি এটা একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হয়ে যাচ্ছে। আমি কোনো পলিটিক্যাল স্টেটমেন্ট এখানে দিতে আসিনি। আপনি TMC মানে তৃণমূল কংগ্রেসের কথা বলছেন TMCর ক্যাম্প থেকে যে ডকুমেন্ট সাপ্লাই করা হচ্ছে বা অমুক তমুক সেগুলো নিয়ে বোকা বানানো হচ্ছে। আমি এই সব বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না, কিন্তু এর আগের ভিডিওতে আমি একটা জিনিস ক্লিয়ার করেছি, আমি আবার ক্লিয়ার করে দিতে চাই। এই যে ইলেকশন কমিশন এবং তাদের যে অফিসাররা IAS অফিসার, তারা ভারতবর্ষের ক্রিম। আপনি এটা একবারেই মাথায় মনে করবেন না যে তাদেরকে বোকা বানানো যায়। তারা যদি কোনো কিছু চোখে দেখেও না দেখার ভান করেন সেটা বিভিন্ন কারণে হতে পারে, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু অল টুগেদার। কিন্তু তাদেরকে বোকা বানিয়ে কোনো একটি রাজনৈতিক দল কিছু সার্টিফিকেট দিয়ে দেবে এটা বাস্তবে সম্ভব নয়। আর আরও একটা কথা আমি আপনাকে বলি, এই রাজনৈতিক দলগুলোর কোনো ধারণাই ছিল না যে ইলেকশন কমিশন কিভাবে প্রযুক্তি বা টেকনোলজিকে ব্যবহার করেছে বা করবে। তাদের এই সম্পর্কে কোনো ধারণা ছিল না, ফলে তারা তাদের মতন করে ভেবেছে, তাদের মতন করে এডুকেট করেছে, তাদের মতন করে ছড়িয়ে দিয়েছে, লোকদের বলেছে। আর আরেকটা জিনিসও আমি এখানে বলতে চাই, দেখুন যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে তার মানে সে চায় তার যে ভোটার তাদের নাম থাকুক ভোটার লিস্টে। এবার যদি তারা হিয়ারিং অ্যাপিয়ার না করে তাহলে তাদের নাম এমনিতেই বাদ চলে যাবে। তাহলে বাদ চলে গেলে তাদের লস, নাম তো বাদ চলে গেল, আর তুলতেও পারবে না। কাজেই কারণ হিয়ারিং যদি অ্যাপিয়ার না করে তাহলে তাদের নাম মার্কড হয়ে গেল যে এরা প্রমাণ করতে পারেনি। এইবার রাজনৈতিক দলগুলো তো চান্স নেবেই, তারা যে কোনো একটা ডকুমেন্ট দিয়ে তারা চাইবেই তার ভোটাররা থাকুক।
এইটার মধ্যে এবার এটা হচ্ছে রাজনৈতিক দলগুলো, কারণ এমনিও বাদ হয়ে যাচ্ছে, তার থেকে একটা ট্রাই নিয়ে দেখা যাক যদি রয়ে যায়। যদি 100 জনকে পাঠাই 10 জন রয়ে যেতে পারে, তাহলেও তো আমার 10 জন 10টা ভোটার লাভ হলো। এটা রাজনৈতিক দলের কি বলবো কর্মপদ্ধতি। কিন্তু আমি এখানে বলবো যারা অ্যাকচুয়ালি হিয়ারিংয়ে যাবেন তারা খুব বুঝে শুনে ডকুমেন্ট সাবমিট করবেন, কারণ ডকুমেন্ট একবার যে সাবমিট করবেন আপনার নামে কিন্তু ওই ডকুমেন্টগুলো আইডেন্টিফাইড হয়ে যাবে, আপনি নিজেও আইডেন্টিফাইড হয়ে যাবেন। জাল যদি প্রমাণিত হয়, যদি অসৎ উপায়ে ওই ডকুমেন্ট নেওয়া হয়েছে জাল না হলেও, সেটাও যদি ভবিষ্যতে প্রমাণিত হয়, তাহলে নাম তো কাটবেই, সেই সঙ্গে সঙ্গে জেলের ভাতও নিশ্চিত। আর তার সঙ্গে সঙ্গে এটাও মাথায় রাখবেন, একবার যদি মার্কড হয়ে গেলেন ভবিষ্যতে কোনোদিন নাগরিকত্বের জন্য আর অ্যাপ্লাই করতে পারবেন না। এবং সেই সঙ্গে সঙ্গে এখন তো নতুন নিয়ম যে 2004-এর পরে যেসব ছেলেমেয়েরা ভারতেও জন্মাচ্ছে তাদের মা বাবা দুজনকেই ভারতের নাগরিক হলে তবেই সে ভারতীয় নাগরিকত্ব পাবে। সেই আইন বলে আপনার উত্তরাধিকারী আপনার সন্তানেরাও কিন্তু কোনোদিন ভারতের নাগরিকত্ব অর্জন করতে পারবে না। সুতরাং রাজনৈতিক দলের কথায় নাচবেন না, নিজের বুদ্ধি প্রয়োগ করে কাজ করুন। মনে রাখবেন ইলেকশন কমিশনের যে অফিসাররা রয়েছেন তারা কেউ বোকা নন। তাদেরকে ওই রাজনৈতিক দল ট্রেনিং দিয়ে দেবে, আসে ওখানে গিয়ে বোকা বানিয়ে দিয়ে নাম তুলে নেবে, ব্যাপারটা এতটাও সোজা নয়। সুতরাং যা করবেন বুঝে শুনে খুব সাবধানে পা ফেলে করবেন। আমি এটা এর আগের 1-2 ভিডিওতে আমি বলেছি, আমি আবার ব্যাপারটা রিপিট করে দিলাম। যদি ফাঁসেন আপনি ফাঁসবেন, তখন রাজনৈতিক দল বলবে যে আমরা আন্দোলন করব বলে চেপে দেবে, আলটিমেটলি লস কিন্তু আপনার। সুতরাং সেই বুঝে ডকুমেন্ট সাবমিট করুন। আচ্ছা, এইবারে আরেকজন বলেছেন যদি বাবা মার না থাকে দাদুর থাকে কি করা হবে। আমি ব্যাপারটা এর আগের সেই বুঝিয়ে দিয়েছি যে যদি আপনার জন্ম ওই 1987-র আগে হয়ে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু 2004-এর পরে যদি হয়ে থাকে তাহলে দাদু মানে হচ্ছে খুব সম্ভবত মার বাবার কথা বলতে চাইছেন। সেই ক্ষেত্রে শুধু মার নাগরিকত্ব প্রমাণ হলো, ঠাকুরদারটাও কিন্তু লাগবে, তাহলে বাবার নাগরিকত্ব প্রমাণ হবে না। সুতরাং ওইটাও কিন্তু মাথায় রাখতে হবে। এখন বাকি তো আপনি কোনো তথ্য দেননি, কাজে এই সংক্রান্ত ডিটেল ব্যাপার আমি বলতে পারবো না। আচ্ছা, আর একজন আমাকে টিজ করেছেন, মানে আমাকে কিছু কথা শুনিয়েছেন, কিছু ব্যতিক্রমী বিষয় নিয়ে আলোচনা করুন। এগুলো আমরা জানি দাদা, আপনি অনেক কিছু জানেন আমি বুঝতে পারছি, কিন্তু সমস্যা হচ্ছে সবাই তো সব কিছু জানে না, আমাকে তো সবার জন্য ভিডিও করতে হবে। আপনি অনেক কিছু জানেন, কাজেই আমার মনে হয় যে আপনার ফান্ডাদা না দেখলেও চলবে। আর কি বলবো আমি, বলুন, আর তো আমার কিছু বলার নেই। তাহলে ফান্ডাদাকে দেখবেন না, কারণ ফান্ডাদা যেগুলো সাধারণ লোক জানে না সেগুলো নিয়েই ভিডিও করে। এবার আপনি যখন সবই জানেন, ব্যতিক্রমী বিষয়গুলোই শুধু জানেন না, তার জন্য গুগল আছে, এখন তো এআইও আছে, আপনি কমেন্ট দিন, জানুন, দেখুন, আর কিছু আমার তো বলার নেই। আচ্ছা, দেবাশিস রয় উনি বলছেন 1987 সালের আগে জন্ম আমার মার, কিন্তু আমাদের এখানকার বিডিও আমার মাকে বলেছে যে তার বাবা মার একটা ডকুমেন্ট জমা করতে, এখন কি করা যায় স্যার? আচ্ছা দেখুন, এইখানে আমি এইটাও একটা খুব এরকম অনেকেই প্রশ্ন করেছেন, আমি একটা কথা বলি। এই যে আপনি বলছেন আপনার মার জন্ম 1987 সালের আগে, তার কি কোনো প্রমাণ দাখিল হয়েছে? আমি আপনাদের বলি, মানে এইগুলোর চালাকি, রাজনৈতিক দলের কথায় নেচে বিভিন্ন রকম চালাকি করে লোকজন, অনেক লোক এরকম আছে যারা বলছেন 1987 সালের আগে হলে তো অন্য কারো ডকুমেন্ট লাগবে না, তাহলে তোর ডেট অফ বার্থটা 1987 সালের আগে দিয়ে দে, আর বলবি যে আমার তো বার্থ সার্টিফিকেট নেই। অ্যান্ড প্রশ্ন হচ্ছে, এই তো দিয়েছে সে, এবার দিয়ে দেওয়ার পরে 1987 সালের আগে যে তার সত্যিই জন্ম হয়েছিল তার যদি প্রমাণ থাকে, বার্থ সার্টিফিকেট হতে পারে, অ্যাডমিট কার্ড হতে পারে, সেই প্রমাণে কিন্তু বাবা মার নামও আছে। যদি বার্থ সার্টিফিকেট থাকে তাহলে তার বাবা মার নামও সেখানে আছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এইগুলো না ভেবে 7-5 না ভেবে নেচে নাম তো মানে তো দিয়ে দেওয়া হয়েছে। এখন 1987 সালের আগে আপনার মার জন্ম, এর যদি প্রমাণ আপনি দেখাতে পারেন বা আপনার মা যদি দেখাতে পারেন তাহলে অসুবিধা নেই, কিন্তু তাই সেই প্রমাণ যদি না দেখানো যায় তাহলে তো ভিডিও বলবেনই যে আপনি আপনার বাবা মার ওইটা দিন। এর মধ্যে তো কিছু নতুনত্ব ব্যাপার নেই, এটাই তো লজিক্যালি তো এটাই আসছে। সুতরাং
ওই লজিকগুলো রাজনৈতিক দলের মানে কি বলবো, রাজনৈতিক কর্মীদের তাদের তো মাথায় আসে না, সেই কারণে এই ঘটনাগুলো ঘটেছে। তবে যদি আপনাদের ওই ডকুমেন্ট থাকে এবং আপনারা যদি সাবমিট করেন যে আপনার মার 1987 সালের আগেই যে জন্ম হয়েছিল সেটা, তাহলে কিন্তু ভিডিও চাওয়ার কোনো কথা নয়। আর ভিডিও যদি চানও আপনারা কিন্তু চ্যালেঞ্জ করতে পারেন সেটাকে, কারণ ইলেকশন কমিশন পরিষ্কার করে দিয়েছে যে 1987 সালের আগে যাদের জন্ম তাদের শুধু নিজেদের নথি দিলেই হবে, কিন্তু সেক্ষেত্রে 2002-এর লিস্টে তার নাম থাকতে হবে। এবারে 2002-এর লিস্টে যে নাম আছে কিনা সেটাও কিন্তু এখানে আপনি পরিষ্কার করেননি। আনম্যাপড যাদের 2002-এর লিস্টে নাম ছিল না তাদেরকে কিন্তু নথি দিতে হবে। আর 1987 সালের আগে জন্ম হলে পরে নিজের একটা নথি দিলেই হবে, কিন্তু প্রোভাইডেড যে সেই নথিটা আছে আপনার কাছে, তাহলে চাওয়ার কথা নয়। এখন এই জিনিসগুলো একটু ক্লিয়ার নয়, আমি সেই জন্য একটু ডিটেলে বলে দিলাম। এবার বাকিটা আপনারা করে দেখুন যে কিভাবে কি করতে হবে। আপনি বিএলওর সঙ্গে কথা বলুন। আচ্ছা, এটা হচ্ছে সুফল ইন্ডিয়া দাদা ভাই, এই সুফল ইন্ডিয়া এনি বলছেন দাদা ভাই বাবা মা কারো 2002-এ নাম নেই, কিন্তু ওনাদের স্কুল সার্টিফিকেট আছে। এবার এই স্কুল সার্টিফিকেট কি সার্টিফিকেট সেটা বলা নেই। মাধ্যমিকের সার্টিফিকেট কি, উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট, সেগুলো দেখতে হবে। স্কুল থেকে লিখে দেওয়া সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, কারণ ও তো আমরা জানি এখানে রাজনৈতিক দলগুলো কিভাবে চাপ দিয়ে সে সব করিয়েছে, সুতরাং সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই। যদি বোর্ডের সার্টিফিকেট থেকে থাকে তাহলে তার ভ্যালু আছে, সেটা আপনারা জানেন আপনাদের কাছে কি সার্টিফিকেট আছে। কিন্তু আমি এর আগেও বললাম, আবারও বলছি, ফ্যাব্রিকেট করা অর্থাৎ একটা সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো, এই ধরনের সার্টিফিকেটের বেসিসে নাম তোলা কিন্তু খুব 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 মুশকিল। আর সেটা করতে গিয়ে যদি ধরা পড়েন তাহলে যা হওয়ার তাই হবে। আমি আগে বলে দিয়েছি, আপনারা যদি ভিডিওটা দেখছেন অনেকক্ষণ ধরে তাহলে আপনারা জানেন যে আমি কি ঠিক বলতে চাইছি। আচ্ছা, এবারে আরেকজন বলেছেন 2002-এর নাম আছে তাও নোটিশ এসছে, এটা নিয়ে কিছু একটু বলবেন কি? কোনো অসুবিধা নেই, আপনি নোটিশ আসলে হিয়ারিং অ্যাটেন্ড করুন। যদি 2002-এ আপনার নাম থাকে আপনার কোনো অসুবিধা হবে না, আপনার নাম উঠে যাবে। কোনো সময় কি হয়েছে, হয়তো ম্যাচিং করতে গিয়ে প্রযুক্তিকে কাজে লাগানো হয়েছে, 100% সঠিক তো হবে না, কিছু দু চারটে এদিক ওদিক হবে। এত বড় একটা কাজ, 7.5 কোটির ওপরে ভোটার, তাদের নিয়ে একটা কাজ হচ্ছে, তাতে ওরকম হতেই পারে যে 100 200 500 নামে প্রবলেম হয়ে গেছে। তো সেরকম যদি এসে থাকে আপনি সাবমিট করুন, কোনো অসুবিধা নেই। আর যদি এখনও আপনি নাও করেন, ভবিষ্যতেও আপনি করতে পারবেন। আপনার যদি 2002-এ নাম থাকে তাহলে পরে আপনার অসুবিধে হবে না। কিন্তু যদি নামের বানান টানানে বিশাল চেঞ্জ হয়ে গিয়ে থাকে তাহলে সেই জন্য হিয়ারিংয়ে ডাক পেতে পারেন, সেটা গিয়ে দেখা করুন। আমি আবারও বলছি, যারা বৈধ ভোটার তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। ইলেকশন কমিশনে আপনারা যান, গিয়ে হিয়ারিংয়ে আপনার কাগজপত্র দেখান, আপনাদের নাম উঠে যাবে। এবারে একজন বলেছেন জীবন প্রদীপ চাকমা, তিনি বলেছেন 1971-এর ভোটার লিস্ট সার্টিফিকেটে আছে ইফ আই সাবমিট ফর মাই ফাদার। কোনো অসুবিধা নেই, 100% আপনি যদি 1971-এ আপনার বাবার সার্টিফিকেট সাবমিট করতে পারেন, ইফ ইউ ক্যান সাবমিট ইট, নো ইস্যু, আপনার নাম ভোটার লিস্টে উঠবে। তো এটাও হয়ে গেল। এরপরে আমরা আসি এর পরেরটায়। আচ্ছা, আর একজন বলছেন পিলু বিশ্বাস, আমার 1995 সালের ভোটার আইডি কার্ড আছে, আর তেমন কোনো কাগজ নেই, মার পেনশন কার্ডে নাম আছে। মার যদি পেনশন কার্ডে আপনার নাম থেকে থাকে তাহলে তো অসুবিধা নেই, পেনশন কার্ড মানে সরকারি পেনশন যদি হয়ে থাকে তাহলে পরে আপনার অসুবিধা হবে না, আপনি সেটা নিয়ে দেখা করুন, হয়ে যাবে। যদি আপনার হয়ে গিয়ে থাকে আর কি, মানে যদি আপনার নাম কি বলে হিয়ারিংয়ে ডেকে থাকে। আচ্ছা, আর হচ্ছে এবার হচ্ছে জ্যোতির্ময় মিশ্র, উনি বলছেন 1955, 65, 71 সালে ভোটার লিস্টে বাবার নাম আছে, বাবার নামের 1965 সালের দলিল আছে, 1981-এ আমার নামে ড্রাইভিং লাইসেন্স আছে। আমার হিয়ারিংয়ে নাম উঠবে কিনা? হিয়ারিংয়ে আপনার নাম উঠবে না, আপনার নাম একদম ফাইনাল লিস্টেই উঠে যাবে। আর যদিও বা হিয়ারিংয়ে নাম ওঠে, আপনার ভয় পাওয়ার কিছু নেই, আপনি গিয়ে সাবমিট করলে ওরা সঙ্গে সঙ্গে আপনাকে তুলে দেবে, আপনার কোনো চিন্তা নেই। তাহলে মোটামুটিভাবে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম। আর এই যে এসআইআর পর্ব, হিয়ারিং পর্ব চলবে, সেই সংক্রান্ত সমস্ত রকম আপডেট এই চ্যানেলে রেগুলার আসবে।
সুতরাং চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আর কিছু বলার নেই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন যাতে সেই আপডেটগুলো সময় মতন পান এবং আপনারা আপনাদের এই হিয়ারিং পর্ব, এই এসআইআর পর্বটাকে যাতে সহজেই উতরে যেতে পারেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বাই।